দেখছেন এটিএন নিউজ। প্রণব সাহপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রতিদিনই আপনাদের সামনে এই নিউজ আওয়ার এক্সট্রা নিয়ে হাজির হই, সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করি। যতদিন ধরে এই কোভিড-19 চলছে, প্রতিদিনই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে মানুষ যেন একটু সচেতন হয়, মূল উদ্দেশ্য সেটি। আজকেও আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই একটি ব্যাপক ভিত্তিক টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে এবং আজকে কালকের মধ্যে সেটি প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে আগামীকাল অথবা তার পরের দিন। কি থাকছে সেই পরিকল্পনায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একটু কথা হওয়ার সুযোগে একটু জেনে নিয়েছি এবং সেই ধারাবাহিকতায় আমাদের স্ক্রলে এই মুহূর্তে যে খবরগুলো আপনারা দেখছেন, অর্থাৎ আগামী 7 থেকে 12 এর মধ্যে ব্যাপক ভিত্তিক টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে, ঘরে ঘরে ওয়ার্ড ভিত্তিক এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, যেটি নিয়ে প্রায়শই আমরা কথা বলতাম এবং আজকে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা প্রত্যেকেই এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে আমাদের সঙ্গে ফারুক স্যার এবং কাজী তারিকুল ইসলাম স্যার সবসময়ই এই কথাগুলো বলতেন যে ঘরে ঘরে কিংবা প্রত্যন্ত অঞ্চলে টিকা না দিলে আসলে এর কোনো বিকল্প ব্যবস্থা নেই এবং সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। সেগুলো নিয়ে একটু কথা বলবো। পরিচয় করে দিতে চাইছি যে অধ্যাপক ডাক্তার কাজী তারিকুল ইসলাম স্যারকে আমরা পেয়েছি আজকে আমাদের সঙ্গে। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। আমরা পেয়েছি আবু ফারুক স্যারকে এবং আমাদের সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার শরফুদ্দিন স্যার হয়তো যুক্ত হবেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও যুক্ত হতে পারেন এবং এর বাইরে আমরা ডাক্তার মেহেদি নিয়াজ খুলনা থেকে, খুলনার পরিস্থিতি কিছুটা ভালো গণমাধ্যমে আমরা যেমনটা দেখেছি, এবং ডাক্তার আল আমিন সেতু ভাইকেও আমরা পেয়েছি, আমরা তাদের সঙ্গেও কথা বলবো। আমি শুরু করতে চাই আমাদের সঙ্গে ডাক্তার কাজী তারিকুল ইসলাম স্যারকে। আমি যতটুকু জেনেছি একটু জানিয়ে রাখতে চাই যে 7 থেকে 12 10 দিনে 60 লাখ মানুষকে টিকা দেওয়ার কর্মসূচিটি থাকছে এবং একটু ছোট্ট গবেষণায় দেখা গেছে যে বৃদ্ধ মানুষ যারা, তারা টিকা দিতে একদমই আগ্রহী নন এবং জাতীয় দৈনিকের আজকে একটি প্রধান খবর যে যারা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের 80% মানুষই টিকার বাইরে, অর্থাৎ টিকা তারা দেননি। এমন একটা পরিস্থিতিতে সরকার আজকে এই কর্মসূচিটি চূড়ান্ত করেছে, অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক টিকা, বাড়িতে বাড়িতে গিয়ে টিকা দেওয়ার বিষয়টি। তারিকুল স্যার, কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণব। এটা একটা আমি বলবো যে এই সময়কার সবচেয়ে হট ইস্যু এবং যদি দেশের মানুষকে আমরা বাঁচাতে চাই এবং তাদের ভোগান্তি কমাতে চাই, তাহলে এরকম একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ক্রাশ প্রোগ্রাম এটা যদি নেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা সবচেয়ে একটা ভালো কাজ হতে যাবে। আমরা যেমন নিজেদের মধ্যে যখন আলাপ করছি, আপনি জানেন যে ভ্যাকসিন সংক্রান্ত দুটো অর্গানাইজেশন তারা সারাক্ষণ নিরলস কাজ করে যাচ্ছেন। একটা নাইটেক আর একটা হচ্ছে ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট একটা কমিটি আছে। আবার এখানে ভ্যাকসিনের টোটাল দেখভাল করার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তিনি কিন্তু চেয়ার। সো আমাদের দিক নির্দেশনাগুলো অনেকটাই প্রধানমন্ত্রীর দপ্তর বা প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন। এবং সবচেয়ে বড় কথা, আমরা যদি ভারতের সঙ্গে আমাদের একটা তুলনা করি, ভারতে 4000 শনাক্ত প্রতিদিন, এক মাসের মধ্যে এটা 4 লাখ থেকে 4000-এ আসছে। এটা শুধুমাত্র 4 লাখ থেকে 40,000-এ আসার একটা মাত্র কারণ যদি আমি বড় দেখি, সেটা হচ্ছে ম্যাস ভ্যাকসিনেশন। এবং ভারত যেহেতু নিজে প্রস্তুত করে, যে কারণে তারা এই 40-50 কোটি ভ্যাকসিন দিয়ে ফেলেছে এবং তাতে তাদের সমস্যা হয়নি, কারণ তাদের প্রতিটি রাজ্য, আমাদের এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের সরকার তো বিনা পয়সায় ভ্যাকসিন দিচ্ছে, ভারতে কিন্তু পয়সা দিয়ে ভ্যাকসিন কিনেও মানুষ নিচ্ছে। তো দুইটা অপশনই খোলা আছে সেখানে। কিন্তু আমাদের এখানে সরকার কিন্তু বদ্ধপরিকর সবাইকে ভ্যাকসিন দেওয়ার জন্য। এইখানে একটা কথা আমি জোর দিয়ে বলতে চাই যে প্রান্তিক অঞ্চলে যে জায়গা থেকে ইনফেকশনটা মুভ করছে অন্য জায়গায়, সেটা পাশের শহর হতে পারে, ঢাকাও হতে পারে, কেন্দ্রও হতে পারে, সেই জায়গা অ্যাড্রেস করে
যেহেতু আমি ওই কমিটির কেউ নই, আমি অনুরোধ করব যে যদি প্রায়োরিটিতে আপনার প্রতিদিন বাংলাদেশে মানে 3 লাখ ভ্যাকসিন দেওয়ার অভিজ্ঞতা অ্যাস্ট্রাজেনেকার সময় ছিল, বা মানে আমরা যেটা সিরাম ইনস্টিটিউট থেকে পেয়েছিলাম সেই সময় আমাদের ছিল। আমরা যদি এটা প্রতিদিন আরো বাড়াতে পারি, তাহলে আমরা কিন্তু ওই যে যারা আমরা বলি ভালনারেবল, তাদেরকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি একটা ডোজ দিয়ে অন্তত। ব্রিটেনে কিন্তু এই সমীক্ষায় দেখা গেছে যে ম্যাস ভ্যাকসিনেশন করে যাও, তারপরে তুমি পরের ভ্যাকসিনটা নিয়ে গ্রাজুয়ালি আগাও। এই স্টেপটার কথা আমরা আমাদের কারিগরি কমিটিতে আলোচনা করেছি, কিন্তু আমরা আগাতে পারিনি। কারণ আপনারা জানেন যে আমরা সরকারকে পরামর্শ দিতে পারি, কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি না। বাট আমি মনে করি সময় এসেছে। সরকারের এই পদক্ষেপটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, এবং এটা থেকে নিশ্চয় এই 29 থেকে 32 এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর এই জায়গা থেকে বেরিয়ে না আসতে স্যার আপনি একটি সংখ্যা, মানে আমি একেবারে ঠিক মনে মনে আমি এই কথাটাই ভাবছিলাম যে 29 থেকে 32, এবং আমরা দেখছি যে এই 29-32-এর মধ্যে আমরা একেবারে ঘুরপাক খাচ্ছি। আজকেও 30.04 আর মৃত্যু 228। মানে এমন একটা বিষয়, মানে যারাই এই বিষয়গুলো নিয়ে ভাবছেন, অর্থাৎ আমরা কিছুতেই এটি যেন 35-36 না হয়ে যায়, এটা আমাদের একটা টার্গেট। আবার ব্যাপক ভিত্তিক গণটিকার কথা বারবার বলা হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে সরকার এখন অনেক বেশি কনফিডেন্ট যে বিকজ অফ তারা আনুষ্ঠানিকভাবে 21 কোটি ডোজ টিকা তাদের ব্যবস্থাপনার মধ্যে রয়েছেন। মানে আগামী জুন জুলাইয়ের মধ্যে সেটি একেবারে পাইপলাইনে সমস্ত কিছু ঠিকঠাক করা আছে। আরও প্রায় 8 কোটির মতো সেগুলোর বিষয়গুলো ভাবা হচ্ছে, বার্তা বলা হচ্ছে। স্যার আমি আসবো আপনার কাছে, আমি একটু ফারুক স্যারের কাছ থেকে শুনে আসবো। ফারুক স্যার, আপনি কিন্তু সবসময় বলতেন যে এই ভ্যাকসিন নিয়ে যে ধরনের জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আর থাকছে না। এই কারণ ভ্যাকসিন যারা তৈরি করছেন এর পেছনে যে বিশাল বিনিয়োগ রয়েছে, তারাও নতুন নতুন বাজার খুঁজবে। এবং আমরা যখন দেখি যে আনুষ্ঠানিকভাবে আজকে ব্যাপক ভিত্তিক গণটিকা দেওয়ার কর্মসূচি সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে, অর্থাৎ প্রচারণার জন্য 15 দিন রাখা হয়েছে, এবং 7 থেকে 12 অর্থাৎ এই সপ্তাহটিতে ধরেই নেওয়া হয়েছে যে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষকে ভ্যাকসিন অর্থাৎ এই গণটিকার আওতায় আনা হবে। বাড়িতে বাড়িতে গিয়ে ওয়ার্ড ভিত্তিক সেই পরিকল্পনা চলছে। মানে আপনি আমাদের আরেকটি শোতে বলেছিলেন যে যেহেতু এই টিকা প্রাপ্তিতে কোনো অসুবিধা নেই, অতএব এইটা ছাড়া আর কোনো বিকল্পও নেই। ফারুক স্যার কি যুক্ত করবেন? থ্যাংক ইউ। আমরা সরকারকে প্রথমে অভিনন্দন জানাবো। কারণ হলো যে দুটা কারণ। একটা হলো যে টিকা তো আসলে মাঝখানে আমরা একটু সমস্যায় ছিলাম, এবং সেটাও ছিল আমাদের ভারতে প্রচন্ড মহামারী শুরু হওয়ার কারণে। ওটা না হলে আমাদের যে স্মুথলি চলছিল সেটি চলতো, এখনো চলতো। তো যাই হোক, এখন সেখানকার বিপদটাও কমেছে। আমরা মনে করি যে ওখান থেকেও কিছু টিকা আমরা পাবো। আর ইতিমধ্যে বাইরে থেকে যে বিভিন্ন জায়গা থেকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা অত্যন্ত ভালো কাজ দেখিয়েছেন, এবং আমাদের হাতে এখন অনেক টিকা মানে কি, যেমন এই 2,45,00,000 টিকা আমরা অক্সফোর্ডের টিকাটা পেয়ে গেলাম জাপানের কাছ থেকে, 20 লক্ষ সিনোফার্ম চলে আসলো। আমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 2 কোটি টিকা আসবে। আমরা সোমবার দিন মানে আগামীকালই আমরা আরো 30 লক্ষ কোভ্যাক্সের টিকা পাওয়ার কথা। তো এইভাবে যদি আমরা দেখি, এবং আজকে আমাদের ওই স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তিনি আবার বললেন যে 21 কোটি টিকা আমরা আগামী বছরের মাঝামাঝির মধ্যে বুক করা হয়ে গেছে। তো তার মানে হচ্ছে যে আমরা যে হিসাবটা করছিলাম যে 70% দিয়ে হার্ড ইমিউনিটি হবে না, আমাদের টিকা দিতে হবে 80%-কে, এবং সেটাই সরকার মেনে নিলেন যে হ্যাঁ 80%-ই করতে হবে। 80% করতে গেলে আমাদের যে টিকাটা লাগে আমরা অনেকটাই কিন্তু চলে এসেছি। যদি কমিটমেন্ট গুলো সবগুলো ঠিক থাকে তাহলে কিন্তু আমরা সেটি পারবো। এর মধ্যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে তিনি বলেছেন যে দেশে টিকা উৎপাদনের জন্য ব্যবস্থা নেবেন, এবং সেটাও দুরকম। একটা হচ্ছে ফিল ফিনিশ, তার মানে এখনই যেগুলো তৈরি করা যায় বাল্ক আমদানি করে, সেটির ব্যাপারে অলরেডি তো প্রস্তাব এসছেও। আমি আজকেও দেখলাম যে সেই প্রস্তাবটি নিয়ে সরকার কাজ করছে।
আরেকটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলছিলেন যে গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের যে ওখানে যে ফ্যাক্টরিটার মধ্যে খালি একটি বিল্ডিং আছে, ওখানে টিকার করা হবে। আমি ওখানে গিয়েছিলাম একবার, আমার সুযোগ হয়েছিল একবার ওখানে যাওয়ার, এবং এটি খুবই চমৎকার। এত সুন্দর ফেসিলিটি, এত সুন্দর বিল্ডিং, যে ওখানে আমরা কিছু মেশিনপত্র বসালে আমরা কিন্তু টিকা উৎপাদন শুরু করতে পারবো নিজেদের দেশেই। আর এগুলো করার জন্য যে অনেক বেশি সময় লাগবে তাও না, কারণ এখনকার দিনে কিন্তু ওই প্রি ফেব্রিকেটেড এর কনসেপ্ট চলে আসছে। এখন প্রি ফেব্রিকেটেড প্রচুর জিনিস পাওয়া যায়। তো আমরা যদি সেই প্রি ফেব্রিকেটেড একটু নিয়ে আসি, তো নিয়ে আসলে কিন্তু আমাদের সময় খুব একটা লাগবে না। তার মানে টিকার যে দুশ্চিন্তা ছিল, এই টিকার দুশ্চিন্তাটা ইনশাল্লাহ শেষ। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা দরকার নেই। এখন আমাদের দরকার হচ্ছে যে টিকা তো আসবে, এই টিকা আবার নষ্ট না হয়, কারণ টিকার কিন্তু আয়ু বেশি দিন না। টিকা পাওয়ার পরই এটাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং দেওয়ার ব্যবস্থাটাও করতে হবে খুব সুচারুভাবে। কারণ এখন কিন্তু আমাদের জন্য অক্সফোর্ডের টিকাটা যখন আমরা দেই, তখন যেরকম ব্যাপারটা সহজ ছিল, এখন ব্যাপারটা তো সহজ নয়। কিন্তু আমি ফার্মাসিস্ট হিসেবে বলছি, এখানে যেহেতু 4-5 রকমের টিকা এখন আমাদের হাতে আসছে, সেই কারণে আমরা এই টিকাগুলো কিন্তু দেওয়ার সময় আমাদেরকে খুব সতর্কভাবে দিতে হবে। যেই টিকার যে রকমের অবস্থা, যেই শর্তগুলো মানতে হয়, সেগুলো দিয়ে করতে হবে। গত বছর আমাদের বেশ কিছু টিকা মানে অপচয় হয়েছিল, এবং সেটি হয়, অপচয়ের একটা রেট থাকে। কিন্তু এখন কিন্তু আমরা অপচয় কমাতে পারি, কারণ এখনকার গবেষণায় দেখা গেছে যে অক্সফোর্ডের টিকা একটা ফায়াল ভাঙার পরে যদি একজনকে দেওয়া হয় বা দুইজনকে দেওয়া হয়, বাকি টিকাটা কিন্তু নষ্ট হবে না, ফেলে দিতে হবে না। এটা 36 ঘন্টা থাকবে, ভালো থাকবে 36 ঘন্টা রেফ্রিজারেটরে রাখলে। অতএব এইবার কিন্তু আমরা অপচয়, আমরা চাই যে আমাদের যারা টিকা দেবেন তারা অপচয় কমাবেন। এক একটা টিকার দাম তো কম না, আমরা অনেক টাকা দিয়ে টিকাগুলো কিনি। তো সেই কারণে এই আমাদের এই জায়গাটাই আমরা মানে একটু লক্ষ্য রাখবো। দ্বিতীয় হচ্ছে যে গণটিকা কার্যক্রমের জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাতে চাই, যে এটি কিন্তু বহুল প্রতীক্ষিত, এবং এটি হচ্ছে জনস্বাস্থ্য বিজ্ঞান অনুযায়ী এখন আমাদের যেভাবে সংক্রমণ বেড়ে যাচ্ছে, 30-এর বেশি শতাংশ, 10% বেশি হলেই কিন্তু জনস্বাস্থ্য বিজ্ঞান বলে সাবধান হও সাবধান হও, খুবই শোচনীয় অবস্থা। সেখানে কিন্তু আমরা এখন 30-এ, এবং আজকেও বাংলাদেশের কোনো কোনো জায়গায় কোনো কোনো জেলাতে কিন্তু সেটা 60-এর বেশি। তো এই যে আমাদের 63.36, আমি এই অনুষ্ঠানে বসার আগে 63 খোঁজ খবর দশমিক নিয়েছিলাম। 36। স্যার, আমি আসবো আপনার সঙ্গে। আমার হ্যাঁ, সঙ্গে বিশেষ করে আলামিন সেতু ভাই আছেন, তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কাজ করেন, খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন। আমার খুব একটা আগ্রহ যে আজকে কালের কণ্ঠের একটি শিরোনাম যে 80% মানুষই যারা আক্রান্ত তারা ভ্যাকসিন নেননি, এই ধরনের মানুষগুলো ঢাকার বাইরে প্রতিনিয়ত সাতক্ষীরায় কথা বলছিলাম এই অনুষ্ঠানে বসার আগে, খুলনাতে কথা বলছিলাম, এবং সেখানেও ঠিক একই চিত্র। অর্থাৎ ব্যাপকভাবে যারা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন তাদের অধিকাংশই 80% মানুষই ভ্যাকসিন নেননি। কিন্তু তারপরেও এদেশের মানুষের ভ্যাকসিন নিতে নানান ধরনের অনীহা, আপত্তি। সরকার বিনামূল্যে দিচ্ছে, তাতেও যেন মনে হচ্ছে যেন কি নাকি, অর্থাৎ সবসময় যারা গুজব রটাবে, গুজব চড়াবে, তারাই যেন জয়ী হয়, এরকম একটা মানুষ নিয়ে আমরা বসবাস করি। সেতু ভাই, কি দেখেন মূলত এই যে আক্রান্তের রেটটি গণমাধ্যমে বারবার বলা হচ্ছে, 80% মানুষ যারা আক্রান্ত তারা টিকা নেননি, এরকমই পাওয়া যাচ্ছে, আপনি কি দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ প্রণবদা। আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন। আমাদের অবজারভেশন, আমি তো এই 1.5 বছর ধরে এই করোনা নিয়ে কাজ করি। এখন আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যত রোগী ভর্তি আছে, তার আমাদের নিজেরই একটা সমীক্ষা আছে। সেখানে আমরা পেয়েছি যে 70%-এর উপরে গ্রাম থেকে আসছে, এবং শহরের রোগী কিন্তু এখন খুবই কম। আর আমাদের কাছে যত রিকোয়েস্ট আসতেছে, ফোন আসতেছে, সবকিছুই এখন গ্রাম থেকে আসবে। কোথা থেকে? সিলেট থেকে, সেই আসতেছে উত্তরবঙ্গ থেকে, আসতেছে দক্ষিণবঙ্গ থেকে। সেই ক্ষেত্রে আমাদের যত রকমের এই রিকোয়েস্ট, বিভিন্ন জায়গা থেকে যত রোগী আসছে, সবই এই পেরিফেরি থেকে আসতেছে। এগুলোর মেইন ইফেক্ট তো বোঝাই যাচ্ছে যে আজকে আপনারা জানেন যে আমরা ঢাকা শহরে যত ভ্যাকসিনেশন হয়েছে, গ্রামে কিন্তু বিশেষ করে পেরিফেরিতে ভ্যাকসিনেশনের হার ভেরি পুয়ার। যেটা আমি দেখেছি আমরা কোভ্যাক্সের যে আমাদের অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন নেওয়ার সময়, যে গ্রামের মানুষ
তো তোমার মিউট হয়ে গেছে। তো মিউট হয়ে গেছে এখন সেতু ভাই। মানুষ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এখন, হ্যাঁ, এবার ঠিক শোনা আছে যাচ্ছে, ঠিক হ্যাঁ। আছে এখন। ঠিক আছে, এবার আসছে একটা কল চলে আসছিল। আচ্ছা, যাই হোক, এরপরে দেখা যায় যে মেসি ভ্যাকসিনেশন আমরা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু গ্রামে কিন্তু অনেকেই এই ব্যাপারে খুবই অনাগ্রহ ছিল। এবং গ্রামের মানুষগুলো, যেমন আমার পরিচিত এই বিভিন্ন রোগী আমি এখন যেগুলো দেখতেছি, যারা এরকম মর্টালিটিতে চলে যাচ্ছে, আইসিইউতে চলে যাচ্ছে, এবং আজকেও দু একজন মারা গিয়েছে, তারা বয়স্ক 65-70-এর, কিন্তু তারা কিন্তু ভ্যাকসিনেশন নেয়নি। এবং তারই সমবয়সী যারা ভ্যাকসিনেশন নিয়েছে ফ্যামিলি, তারাও এফেক্টেড হয়েছে, কিন্তু তাদের দেখা গেছে যে তারা সিমটম মাইল্ড, তাদের সিমটম কম। ইভেন ভ্যাকসিনেশন নেওয়ার পরে যারা আক্রান্ত হচ্ছে, তাদের সিমটম কিন্তু খুবই কম হচ্ছে এবং খুবই সামান্য, অল্প একটা সিমটম নিয়েই তারা ভালো হয়ে যাচ্ছে, দ্রুত ভালো হয়ে যাচ্ছে। তা আমাদের এখন এই আমাদের হসপিটালে যত রোগী আসছে, আমি আমি ট্রায়াজের ইনচার্জ, আমি ভ্যাকসিনেশনেরও ফোকাল পারসন, আমি সবকিছুই দেখতেছি। দেখতে যা দেখা যাচ্ছে যে এই আমাদের যে ঢাকার বাইরের রোগী আমাদেরকে বেশি অনেক বেশি ফেস করতে হচ্ছে। হুম, ভ্যাকসিন আমি আসবো আপনার কাছে আবারও আসবো সেতু ভাই। আমাদের সঙ্গে ডাক্তার মেহেদি নিয়াজ আছেন। আমরা খুলনার পরিস্থিতি তার কাছ থেকে প্রায়শই শুনতাম আমাদের 18 নিউজের বিভিন্ন সময় বিভিন্ন যে আলোচনাগুলোতে অংশ হয়, সবগুলোতেই মেহেদি ভাই কথা বলতেন। মেহেদি ভাই, একটা বিষয় যে খুলনার সংক্রমণ হার কিছুটা কমেছে এরকম গণমাধ্যমে আমরা দেখছি, আবার মৃত্যুর রেটও কিছুটা কমছে। আবার যারা সেখানে আছেন তারাও বলছেন যে এই কোরবানির ঈদটার পর যেমনটা বাড়ার সম্ভাবনা ছিল, সেই ধারাবাহিকতায় কিছুটা নিয়ন্ত্রণে, মানে এটা আমি বলতে পারবো কিনা বা আমি সঠিক বলছি কিনা, কিভাবে সম্ভব হলো, বা কোনো ঝুঁকি দেখেন কিনা, মেহেদি ভাই কি বলবেন? ধন্যবাদ প্রণব দা আপনাকে, এবং সঙ্গে যারা উপস্থিত আছেন, সম্মানিত উপস্থিতি আমার শিক্ষকবৃন্দ এবং আলামিন সেতু আছেন, উপস্থিত আরো অনেক দর্শক, সবাইকে ধন্যবাদ জানাই, ঈদের শুভেচ্ছাও জানাই। ঈদের পরে এটা আমার আপনাদের সাথে প্রথম অনুষ্ঠান আবারও। তো যে কথা বলছিলেন প্রণব দা, আসলে বিষয়টা হচ্ছে আপনার কথাটা সত্য, তবে একটু একটু ভেঙে বলি। সেটা হচ্ছে যে আমাদের খুলনাতে সংক্রমণের হার মাঝখানে অনেক বেড়ে গিয়েছিল, এবং সেটা বাড়াটা প্রায় আরটিপিসিআর অনুযায়ী চলে গেছিল 58%, 60। এটাকে সমন্বয় হয়েছে, আমাদের জন্য এন্টিজেন পরীক্ষা হয়েছে ব্যাপক আকারে, এবং জিন এক্সপার্ট হয়েছে, তখন দেখা গেছে এটাকে আবার সমন্বয় করে 45%, 46%, আস্তে আস্তে 35%। এখনই পরীক্ষা সংক্রমণে আমরা পাচ্ছি সবকিছু মিলিয়ে 23%। এখানে আমাদের এন্টিজেন পরীক্ষার সুবিধাটা ভালোই হয়েছে। এখানে যে এন্টিজেন কিটসটা এসেছে, যেটা জার্মান থেকে, যেটা সিভিল সার্জন হিসেবে আমাদেরকে জানাচ্ছেন যে এটা 96% সেন্সিটিভিটি। এটা ফারুক স্যার আছে, আমাদের উনি ভালো বলতে পারবেন আরো, যে বলছেন যে কিটসটার সেন্সিটিভিটি এতটাই ভালো। তো এখানে পরীক্ষার একটা আমরা ভালো একটা সুযোগ পাচ্ছি। এবং এই সময় কিন্তু, এই যে আমরা লকডাউন দিয়েছিলাম, আমি কিন্তু আপনার টিভিতে আপনার এখানে এই কথাই বলেছিলাম যে লকডাউনটা প্রপারলি দিলে লকডাউনের ইফেক্টটা 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ মাথায় বুঝতে পারবে। অর্থাৎ আমি যখন আপনাদের সাথে কথা বলেছি তখন ফার্স্ট উইক লকডাউন চলে, তখন ব্যাপক মৃত্যুর হার, ব্যাপক সংক্রমণের হার ছিল। আমি তখন আশাবাদী ছিলাম যদি এই লকডাউন 2 সপ্তাহটা খুব স্ট্রংলি চলে, যদিও স্ট্রংলি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে, আর্থসামাজিক প্রেক্ষাপটে এবং আমাদের মানসিক যে অবস্থা, তাতে এইটাকে মেনে নিতে হবে, এটাই আমাদের জন্য ভালো, এটা বাস্তবতা। এই জায়গা থেকে আমরা যেটা করেছি তাতে দেখা গেল যে আসলে সংক্রমণ কমে আসে। এখন প্রশ্ন আসছে, আপনার প্রশ্ন আছে, আমার অনেকেই প্রশ্ন আছে, যে তাহলে এই যে মাঝখানে আবার একটা ইনফ্লুয়েঞ্জা ফেজ দেওয়া হলো, এটা এই ঈদের জন্য গভর্নমেন্ট এখান থেকে ফিরে আসতে পারেনি, গভর্নমেন্ট এই জায়গাটা দিয়েছে এবং বাস্তবতা দিতে হয়েছে। কিন্তু আবার দেখেন, যে জায়গাটা গভর্নমেন্ট আগে করেনি সেটা ছিল যে কলকারখানাগুলো বন্ধ করেনি। এবার কিন্তু 5 তারিখ থেকে লকডাউনে সেই কলকারখানাগুলো, তার শিল্প শ্রমিক, এগুলো কিন্তু শ্রমিকরা বন্ধ থাকবে, এটা আবার ঘোষণা দিয়েছে। তাহলে আমরা মনে করি যে বড় আরেকটা কোশ্চেন এই লকডাউনের আন্ডারে যাবে। এখন এই যে মাঝখানে একটা উইন্ডো পেজ, এই উইন্ডো পেজে এফেকশন একটা সায়েন্স, এটা সম্পূর্ণ বিজ্ঞান, এটা দৈবিক কোনো কিছু না। এটা আপনি কন্টামিনেশন হয়েছেন, আপনি 100 জন মিলে ফেরিতে পার হয়েছেন, আপনি কন্টামিনেটেড হবেন না, এবং আপনি সংখ্যাটা আমার 23% থেকে আবার 35% যাবে না, 30% যাবে না। যদিও এই ফেজটা কম ছিল, অল্প সময় আবার বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা আশা রাখি যতদূর হয়তো 5%, আমি হিসাব করি আর 7%, 8% বাড়বে, এবং এই যে 2 সপ্তাহ লকডাউন আবার দেওয়া হবে,
এই লকডাউন অনেকটা কমে আসে। আমরা কিন্তু লকডাউন দিয়ে যে সব সমাধান করবো তা নয়। জি, একদম লকডাউন আপনার একটা কথার মানুষ সূত্র ধরে ডাক্তার মেহেদী নিয়াজ, একদম আপনার কথার সূত্র ধরে পরিষ্কার চিত্রটি যে অর্থাৎ আমরা 2 সপ্তাহ যদি লকডাউন রাখি তাহলে যে সংক্রমণের হার সেটি হয়তো 7 থেকে 9% আমাদের কমবে, মানে আমাদের যে হিসাব বা আমরা যতটুকু এর আগের অভিজ্ঞতাগুলো। আমি আজকে এই অনুষ্ঠানে বসার আগে সাতক্ষীরার খবর নিচ্ছিলাম, রংপুরের খবর নিচ্ছিলাম, রাজশাহী, সিলেট এবং সীমান্তবর্তী অর্থাৎ যে চাঁপাইনবাবগঞ্জ আমাদের এত ঝুঁকির মধ্যে ছিল বা শুরু থেকে একেবারে প্রতিদিনই আমরা সেখানকার মানুষের সঙ্গে কথা বলতাম, তাদের পরিস্থিতি দেখে আমার কাছে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে যে আমরা যদি অন্তত বিশেষজ্ঞদের কথা শুনি, মানে আপনাদের কথা শুনি, তাহলে কিন্তু অনেক অংশে আমরা এই রেটটি কমাতে পারি। অর্থাৎ 30.04 যখন আমি কথা বলছি আগামী 15 দিনে সেটা অবশ্যই 21, 22, 23-এ গিয়ে হয়তো থামতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়গুলো এত সহজ নয় এই কারণে, কারণ গ্রামের মানুষ বা যেমনটা বলছিলাম যে সব হচ্ছে গ্রামের মানুষ ঢাকা শহরে এসে ভর্তি হয়েছেন, মৃত্যুবরণ করছেন, নানাভাবে আমরা দেখছি। কিন্তু তাদেরকে কে বোঝাবে যে বারবার প্রতিদিন আমরাও বলতে বলতে এক ধরনের অস্বস্তি কাজ করে যে প্রতিদিন একই কথা বলি, কিন্তু তারপরও বা আজকের দিনের খবর, আমাদের 18 নিউজের খবর যে সরকার তো আগেই বলে দিয়েছে যে 23 তারিখ থেকে লকডাউন শুরু হবে। একেবারে সাধারণ মানুষ এই বাড়ির থেকে ফিরছেন ঢাকায় এবং তাদেরকে যখন ক্যামেরা, টেলিভিশন ক্যামেরা ধরা হচ্ছে মুখের উপর, বলছে কই আমরা তো জানি না, আমরা তো শুনিনি। এই যে শুনিনি, জানিনি, এগুলো কতদিন চলবে? আমার নিশ্চয়ই ডাক্তার তরিকুল ইসলাম স্যার এগুলো নিয়ে একটু ভাবনা টাবনা আছে, মানে তারপরেও তো বলতে হবে, মানুষকে বাঁচাতে হবে। সেই ধারাবাহিকতায় স্যার কি বলবেন? তারিক স্যার। দেখেন, আপনার প্রশ্নটা তো আসলে সোশিওলজির প্রশ্ন, যে সমাজে মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন কিভাবে ঘটানো যায়। আমি সমাজ বিজ্ঞানী নই, কিন্তু যেহেতু আমি চিকিৎসক, আমি রিক্সাওয়ালা থেকে মন্ত্রী পর্যন্ত এইরকম একটা ওয়াইড রেঞ্জে আমি মানুষের এক্সপোজারে যাই। তো মানুষের সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, এটা আমি রিড করতে পারি। যিনি বলছেন যে উনি এই অ্যানাউন্সমেন্ট জানেন না, এটা দুটো দিক আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয়। একটা হচ্ছে নিছক উনি এটা অ্যাভয়েড করার জন্য হয়তো মিথ্যার আশ্রয় নিয়েছেন, অথবা কোনো কারণে ছুটি হয়েছে, বাড়িতে যাব, যেদিন ইচ্ছা সেদিন আসবো। আপনাদের টিভিতে সহ আমি বিভিন্ন জায়গায় বলি যে আমরা যে কথাগুলো বলি এটা কি আসলে মানুষের কাছে যায়? আমরা যাদের জন্য এই টক শো করি তারা কিন্তু সবাই সচেতন, তারা ড্রয়িং রুমে বসে বা বেডরুমে শুয়ে শুয়ে টিভি দেখছেন, তাদের এই কথাগুলো বারবার রিপিট হচ্ছে এবং তারা হয়তো বলছেন যে এই মানুষগুলা বারবার একই কথা কেন বলছে। কিন্তু যে মানে নিম্ন বিত্তর মানুষের কথা আমরা বলছি, তারা তো টেলিভিশন দেখে না, যদি দেখে তাহলে টক শো দেখে না, দেখলে কি দেখে, বিনোদনের কিছু দেখে, তাহলে সে আমাদের এই কথাগুলো তার কাছে পৌঁছাচ্ছে না। এই ব্যাপারে আপনার টেলিভিশনে আমি একসময় বলেছিলাম যে যদি সামাজিক আন্দোলন গড়ে তোলা যেত, যদি রাজনৈতিক ব্যক্তিত্বরা সামনে আসতেন, অর্থাৎ জনপ্রতিনিধিরা সামনে আসতেন, তারা ইলেকশনে যেমন ভোটের জন্য মানুষের কাছে যান, তারা যদি এই ব্যাপারে জনগণের কাছে যেতেন, বলতেন এই রোগটা মহামারী, এর থেকে মানুষের মৃত্যু হয়, তোমরা এইভাবে চলবে, মাস্ক যার নাই তাকে আমরা মাস্ক দিচ্ছি, আর যে কয়দিন সরকার বন্ধ রাখছেন লকডাউনের মাধ্যমে, আমি তোমাদের কাউন্সিলর, আমি তোমাদের মেম্বার, হোয়াট এভার মেবি, যে যেখানে আছেন, আমি আমার তরফ থেকে, সরকারের তরফ থেকে, এনজিও তরফ থেকে এই যে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, কারো 5 দিন চলতে পারে, কারো 7 দিন চলতে পারে। এইটা আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে বিরল কাহিনী। কখন? যখন জলোচ্ছ্বাস হয়েছে, যখন বন্যা হয়েছে, এই মানুষগুলাকে আমরা রুটি তৈরি করে, কাপড় জোগাড় করে আমরা দেখেছি। আমাদের ইয়াং জেনারেশনরা এগুলো নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা থাকলে হয়তো আমরা অন্যরকম দেখতাম। কিন্তু যেহেতু এটা একটা সংক্রামক ব্যাধি, খানিকটা মানুষ একটু দূরে আছে, পিছিয়ে আছে,
এই জায়গাটা কে, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে, এই সামাজিক আন্দোলনটা কে গড়ে তুলবে? এই জায়গাটা আমাদের কারো না কারো নেতৃত্ব নিতে হবে, রাস্তায় নামতে হবে। স্যার আমি মানে কাউকে না কাউকে তো সেটা করতেই হবে, কিন্তু বাস্তবতা যদি আমরা একটু দেখি, বা আমি আমার সহকর্মীদের, কিংবা আমি যখন অফিসে আসি বাসা থেকে এবং রাস্তাটা একটু ফাঁকা, প্রত্যেকের হাতে স্মার্টফোন, এবং সেই স্মার্টফোনটির মধ্যে এইরকম সারাক্ষণ করছে এবং কি দেখছে, কি করা উচিত, মানে সেগুলি নিয়ে বারবার বলা হচ্ছে। কই একটাবারও তো আমরা সেই ধরনের সচেতনমূলক পোস্ট থেকে শুরু করে সেই ব্যাপারগুলি তো দেখি না। এক ধরনের কথা। আবার আরেকটি বিষয় হচ্ছে যে একেবারে সুবিধা নিতে নিতে, সুবিধা পেতে পেতে এমন একটা বিষয় হয়ে গেছে যে যা কিছুই শুনি, যা কিছুই কানের ভিতর দিয়ে ঢুকছে, মনে হচ্ছে যে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো মতলব আছে। আবার সুশীল সমাজ বা যাদের কথা বলি, তারা তো ব্যবসায়ী করতে চেয়েছে, যে অর্থাৎ এই ভ্যাকসিন ভালো না, অমুক না, তমুক না, প্রথম থেকে একটা নেতিবাচক ধারণা দিয়ে মানুষগুলোকে কি মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে না? সেই প্রশ্নের উত্তরে ফারুক স্যার কি জবাব দিবেন? আমার জবাবটা খুব সরাসরি, কেউ কিছু মাইন্ড করলে আমার কিছু করার নাই। যারা নাকি ওই সময়ে টিকার বিরোধিতা করেছেন তারা সবাই কিন্তু টিকা নিয়েছে না। নেতৃবৃন্দ যারা মাইকের সামনে ছিলেন, যাদেরকে টেলিভিশনে দেখা গেছে, পত্রিকায় যাদের নাম উঠেছে, আপনারা যাদেরকে টক শোতে ডেকেছেন টিকার বিরোধিতা করার কথা প্রচার করার জন্য, তারা কিন্তু সবাই টিকা নিয়েছে। মজার ব্যাপারটা হচ্ছে, এবং তারা আগে আগে নিয়েছেন, পরে নেননি। হিপোক্রেসির নানান রকমের রূপ থাকে। আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা এই জিনিসটা দেখি খুব বেশি মাত্রায়। তো যাই হোক, তবু ভালো যে তারা শুভবুদ্ধির উদয় হয়েছে, এখন তারা অত বেশি বলছেন না। কিন্তু একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এই যে ধর্মীয় যে সেক্টরটা, সেই সেক্টরে কিন্তু এখন পর্যন্ত একটা বিভ্রান্তি আছে। আগে আমরা শুনতাম ওই ইন্টারনেটে বিভিন্ন সময়ে তারা কেউ কেউ বলতেন যে মাদ্রাসাতে আসবে না, করোনা আসবে না। মাদ্রাসার সঙ্গে গত রাতে আমরা করোনার সঙ্গে গত রাতে বসেছিলাম, তারা বলছে বাংলাদেশে আসবে না, এই ধরনের আগ্রহী কথাবার্তা। অথচ তাদের কলিগরাই কিন্তু করোনায় মারা যাচ্ছিলেন। একজন খুবই নামকরা ব্যক্তি, খুবই নামকরা একজন মাওলানা, তিনি বলছিলেন যে করোনা আসবে না, কিন্তু ওনার সেক্রেটারি সাহেবই করোনাতে মারা গেছে, সেটা আমরা দেখেছি মিডিয়াতে। এখন বিষয়টা হলো গ্রামে কিন্তু এখন ছড়িয়ে গেছে। স্যার আপনি এইসব কথা বলছেন, এই করোনা নিয়ে গত বছর আমাদের এই সমস্ত সম্মানিত ইসলামিক বক্তারা যে করোনা ভাইরাস, আপনি কোথা থেকে এসেছেন, গতকালকে তো আপনার সঙ্গে আমার কথা হলো, এই যে বিষয়গুলো, এইগুলো হাস্যরসাত্মক, একদম কোন পর্যায়ে নিয়ে গেলে যে গ্রামের সেই বয়স্ক মানুষটি যার 77, 78, 79 বছর বয়স, তারা অবশ্যই ধর্মপ্রাণ এবং তারা মনে করেন যে বোধহয় এটার পেছনে ফাঁকি রয়েছে বা এর ভিতরে কোনো ঝামেলা রয়েছে। এই যে সমাজকে দ্বিধা বিভক্ত করা, ভুল পথে ধাবিত করা, সেটা কি কোনো অপরাধ নয়? আমাদের সঙ্গে অধ্যাপক ডাক্তার শরফুদ্দীন আহমেদ স্যার, উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্যার যুক্ত হয়েছেন। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিরতি, আমি ঠিক শিরোনামগুলো পড়ার আগে যেই প্রশ্নগুলো, যে এই যে সমাজকে যারা দ্বিখণ্ডিত করলো ভুল অবৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে, প্রতিনিয়তই আমরা এগুলোর শিকার হচ্ছি, তার কে দায় নিবে? তারা কি কোনোদিন কোনো অবস্থায়, এই স্বাধীন সর্ব বাংলাদেশের 50 বছর হতে চলেছে, এই গোষ্ঠীটি কোনোদিন কোনো কিছুর কি দায় নিয়েছিল? নেয়নি। এই প্রশ্নের উত্তর কে দিবে? ফারুক স্যার একদম সহজ করে যদি আপনি উত্তর দেন, আমি ছোট্ট একটা বিরতিতে যাব আপনার কথার উত্তর শুনে। খুব সহজ হলো, যে যেই মতলবেই করুক না কেন, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা সরাসরি মীমাংসা এইভাবে হতে পারে, আমি টিকা নেব না, মতলবে হোক আর ভুল করে হোক বা বিশ্বাসগত ভাবেই হোক, আমরা চেষ্টা করব সবাইকে বুঝাতে, আমরা চেষ্টা করব মিডিয়ার মাধ্যমে বুঝাতে, সরকার চেষ্টা করবে বিভিন্নভাবে বুঝাতে। এখন বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার জন্য গণটিকা কার্যক্রম যেটা শুরু হচ্ছে, সরকার সেটা করছে, এটা খুবই ভালো। সেখানে কমিউনিটি পার্টিসিপেশন লাগবে, এটাকে এনশিওর না করলে কিন্তু গণটিকাটাও কিন্তু ফেল করবে। তো সেই কারণে কমিউনিটি পার্টিসিপেশন লাগবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। কিন্তু যে প্রশ্নটা আপনি করেছিলেন তার এক লাইনের উত্তর হচ্ছে, তারপরেও যারা টিকা নেবেন না, তো তাদের টিকা না নেওয়ার অধিকার কিন্তু আছে, আমি এটা স্বীকার করি, তাদের ব্যক্তিগত অধিকার আছে। তারা সেই টিকা না নিয়ে তারা যদি আত্মহননের দিকে যেতে চান, আত্মহত্যার দিকে যেতে চান, আমরা ঠেকাতে পারবো, তার টিকা না নেওয়ার অধিকার আছে। কিন্তু
তিনি জনসমক্ষে বেরোবেন টিকা না নিয়ে, তিনি শরীরে ওই জীবাণু বহন করবেন, সেই ভাইরাস বহন করে তিনি অন্যকে ছড়াবেন, তিনি বাজারে যাবেন, তিনি জনসমাগমে যাবেন, চায়ের দোকানে যাবেন, ঘুরে বেড়াবেন, মার্কেটে যাবেন, শপিং করবেন, এই সমস্ত করবেন, এই অধিকার কিন্তু ওনার নাই। উনি নিজে টিকার বাহক, টিকা নিবেন না, উনি ভাইরাসের বাহক হবেন। স্যার, আমরা প্রায়শই একটা কথা শুনি যে আমরা বিউটি অফ ডেমোক্রেসি, অর্থাৎ তোমার মতামত থাকবে, আমার মতামত থাকবে, এটাই তো আমরা দেখি উন্নত বিশ্বে। কিন্তু বিষয় হচ্ছে যে যখন আমি ঢালাওভাবে এই কথাগুলি বলবো, বা সরকার যখন একেবারে ব্যাপক ভিত্তিক গণটিকা কার্যক্রমের দিকে হাঁটছে, তখনও যখন দেখব, বা আমি যখন শিরোনাম পড়ছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে জিতলো বাংলাদেশ, এই খবরটা আমি পড়লাম, আমার কিন্তু এক ধরনের অন্যরকম অনুভূতি জাগলো। মানে এটা আমি দেশপ্রেম বলি বা আমার খেলার প্রতি আগ্রহ বলি, সব কিছুই আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আমি নিজে অপপ্রচার করলাম ভ্যাকসিনের বিরুদ্ধে, তারপর নাচতে নাচতে গিয়ে আমি ভ্যাকসিন নিয়ে এসে ভি চিহ্ন দেখিয়ে ফেসবুকে পোস্ট দিলাম, তারপর আমি কিভাবে কিভাবে খেলাধুলা বিষয়ক একটা পুরস্কার পেতে হয় সেটিও আমি পেলাম। আমাকে আমি প্রশ্ন করছি যে আমি খেলাধুলার উন্নয়নে আমি কি কর্মটি করলাম, এবং আমি তো বলতে পারছি না যে আমি কি কর্মটি করলাম যে কারণে খেলাধুলা নিয়ে আবার সামাজিকভাবে মানুষকে সচেতন করা বলা। তাহলে কি দায় দায়িত্ব তাদের কারোরই নেই? তারাও তো এই দেশে বড় হয়েছে, এই দেশেরটা নিয়ে বিদেশে যা খুশি তাই করছেন, তাই না? তো সেই প্রশ্নের উত্তর কে দিবে? আমি এই প্রশ্নগুলির একটু শুনবো, যদিও রাজনীতি, কিন্তু এর মধ্য দিয়েই তো আমাদের যেতে হচ্ছে। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আমি ফিরতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে রাখুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশনেটে নিউজ। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে একেবারে ব্যাপক ভিত্তিক গণটিকার কথা বলছিলাম, বিরতির আগে আমার একটা রাজনীতির প্রশ্ন ছিল। আমার কাছে মনে হয়েছে গাজী তারিকুল স্যার এই প্রশ্নের উত্তর দিবেন, এবং তারপর আমি বঙ্গবন্ধুর ভিসি স্যার আছেন তার কাছে যাব। তারিকুল স্যার, সেই পলিটিক্যাল প্রশ্নের উত্তর কি বলবেন? কঠিন প্রশ্ন কিনা আগে বলেন। কঠিন প্রশ্ন কিনা? না, প্রশ্নটা তো অবশ্যই কঠিন নয়। প্রশ্নটা অত্যন্ত মানে এই সময়ের জন্য খুবই মানে রেশনাল। আমি এটার উত্তরে যাওয়ার আগে আমি একটা কথা একটু বলি প্রণব। একটু আগে যখন ফারুক ভাই বলছিলেন যে এই আমাদের যারা ধর্মীয় নেতা বা ধর্ম নিয়ে যারা নানান কিছু করেন, এরাই কিন্তু এই যা যা আপনি বলছেন সব ঠিক। ইউটিউবে নানান ধরনের কিছু ছড়িয়েছে, করোনার সাথে দেখা হয়েছে, এরাই কিন্তু চাঁদে সাইদিকে দেখছিল। তো আমরা কোন জায়গায় টেনে ধরতে হবে সে জায়গা সেটা কিন্তু বুঝতে দেরি করেছি, যে কারণে আমরা হয়তো তার কিছুটা খেসারত দিচ্ছি। আমি যেটা বলতে চাই, যদিও আমরা মূলত চিকিৎসক, কিন্তু আমরা যে জিনিসটা বলতে চাই যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে রাজনৈতিকভাবে সচেতন না হলে পৃথিবীতে ভালোভাবে থাকতে পারবে। রাজনৈতিকভাবে আমরা সচেতন, আমরা ভালোকে ভালো, কালোকে কালো এটা বলবো, কিন্তু আমরা যেন ডুয়াল অ্যাক্ট যারা করে তাদেরকে যেন চিহ্নিত করতে পারে, যেটা আপনার কথাই ছিল। সেই জায়গায় আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে আমরা সরকারের প্রয়াসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেন 2 কদম সাহায্য করি। পৃথিবীর বহু দেশে বাংলাদেশ ভ্যাকসিনে আমাদের অ্যাটলিস্ট গতকালকে পর্যন্ত আমি যতটা জানি, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে যে 21 কোটির একটা সুরাহা হতে যাচ্ছে, যেটা আমি যত লম্বা সময় ধরে দেই না কেন, সেটা 12 মাস ধরে দেই আর যতদিন ধরেই দেই। আমি হয়তো পরে আর কথা বলার সুযোগ পাবো না, আমি খালি একটা কথা বলি যে দেখেন, প্রত্যেক দিন বাংলাদেশে 5 থেকে 6 লক্ষ টিকা ক্রাশ প্রোগ্রামে দিলেও মেইনটেনেন্স হিসেবে প্রতিদিন
অন্তত 4 লক্ষ দিলে, শুক্রবার বাদ দিলে আমি ধরে নিচ্ছি 25 ওয়ার্কিং ডেজ, আমি যদি 4 লাখ টাকা দেই আমি মাসে 1 কোটি টাকা দিতে পারবো। স্যার ঠিক এটা এই আমার এই- এই personal এই কথাটা calculation, আমি আপনি আপনাকে আপনি জানালাম। 4 লাখ দিতে চাইছেন তো? স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে 3,33,000ও যদি আমরা দিতে পারি তাহলে আমার 1 কোটির যে টার্গেট সেটা আমি একটু এদিক ওদিক করলে সম্ভব, এই ধারাবাহিকতা। কিন্তু আপনার কাছে আমার শতভাগ রাজনীতির একটি প্রশ্ন ছিল, সেই উত্তর কিন্তু আপনি দিলেন না। এটাও আমি নোট রাখলাম, মানে আবারও আপনার কাছ না, থেকে শুনবো। আমি তাহলে ওইটা একটু রিপিট চাই, মানে এক লাইনে বলবো, রিপিট চাই, রিপিট। কারণ জি, এই আমি বলছিলাম বিজ্ঞাপন যে বিরতিতে আমি দায় হয়তো কারোরই হারিয়ে নেই। ফেলি। আমি অনেকগুলো উদাহরণ টেনে বলেছিলাম যে সেই মানুষগুলো আমাদের সমাজেই আছে, কিন্তু তাদেরকে কখনো আমরা দায়িত্ব নিতে দেখি না। তো এই মানুষগুলোকেই আবার দেখি বিপদের সময়ে পাশে তো দাঁড়াবেই না, বরঞ্চ দোষারোপের একটা রাজনীতি, একটা দেয়াল এনে দাঁড়াবে। তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই। আমি মাত্র 1 মিনিটে উত্তর দিব। আমি এর মেজর উত্তর ফারুক ভাই দিয়ে দিয়েছেন, এবং আমি তার জন্য মানে ওনাকে থ্যাঙ্কস জানাই। আমরা একটা কথাই শুধু বলতে চাই যে বর্তমান গণতান্ত্রিক সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেটা সবকিছু কিন্তু মানুষের কল্যাণে। আর যারা বিরোধিতা করছেন, যারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা মানুষকে, আমরা যখন এই যে গণটিকায় যাব তখন দেখবেন, আমি আগের থেকে বলছি, ফোরকাস্ট করছি, কিছু মানুষ আছে তারা বলবে যে এই টিকা নিলে সমস্যা হতে পারে, কারো কারো দেখেছি জ্বর হয়েছে, গায়ে ব্যথা হয়েছে, কেউ বিদেশে নাকি লোক মারা গেছে। এই অপপ্রচার ঠেকানোর জন্য আমরা এগিয়ে আসবো। স্যার, যারা এগুলো এই করবে, অপপ্রচার কি আগে পরে হয়নি? হয়েছে, চলছে এবং ভবিষ্যতেও চলবে। আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার হয়েছেন। স্যার, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, প্রায় 1,000 শয্যার বিশেষ করে ফিল্ড হসপিটালটি আনুষ্ঠানিকভাবে আগামী শনিবার উদ্বোধন হতে যাচ্ছে। আমি নানাভাবে যে তথ্যপাত্র থাকে সেগুলো কিন্তু মানুষেরকে দারুণভাবে আলোড়িত করে, এটি একটি দিক। আবার যারা কিছু করবে না, তারা সব গেল বলবে, তাদের কথা না হয় বাদ দিলাম, সবকিছু মিলে কি যুক্ত করবেন স্যার? বিরোধিতার জন্য বিরোধিতাকারীদের কথা ভেবে লাভ নাই। আমরা এমন একটা দেশে বর্তমানে আছি যে দেশটি করোনা টিকা 4টি ভ্যাকসিন আমরা দিতে পারছি। মডার্না, ফাইজার, আমরা সিনোফার্ম দিচ্ছি, আমরা এই অ্যাস্ট্রাজেনেকা পেয়েছি। এটা আমাদের সৌভাগ্য যে লক্ষ কোটি টাকা প্রণোদনাও আমার দেশে দেওয়া হয়েছে, সেটা শ্রমিক, কৃষককেও। আবার এ দেশের মানুষকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য আপনি দেখেছেন যে 5টি ফিল্ড হাসপাতাল তৈরি করার জন্য আমরা প্রস্তুত। আমরা অক্সিজেন, লিকুইড অক্সিজেন আমরা ভারত থেকে 200 টন ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। আমাদের দুশ্চিন্তা করার কিছু নাই, কারণ আমাদের সবার উপরে মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তাআলার রহমতে যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, বিরোধিতাকারীরা কখনোই কোনো স্কোপ পাবে না। যারা বলেছিল মুরগির টিকা, যারা বলেছিল যে এই টিকা পানি দেবে, হ্যাঁ পানি দেবে, এই যে তারা কিন্তু নিজেরা ভ্যাকসিন ঠিকই নিয়েছে। আমি আপনাকে আজকে অ্যাসিওর করতে পারি যে এর দেশে একটা আন্দোলন তৈরি হবে। আমরা কিন্তু সেই যাত্রী যারা লাইন দিয়ে বাসে উঠতেও জানি। আমরা যখন রাস্তায় নামি তখন আমরা সবাই একসাথেই নামি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা দেখেছি, আমরা 111-এ দেখেছি, আমাদের দেশের মানুষ কিন্তু যখন মাঠে নামে তখন সত্যিকার অর্থে মাঠে নামে। আজকে আমরা কি লক্ষ্য করছি, গ্রামে গ্রামে যারা টিকা নেয় নাই তারা কিন্তু কমপ্লিকেশনে ভুগছে, যারা টিকা নিয়েছে তাদের কিন্তু কোনো কমপ্লিকেশন নাই। এটা এই জিনিসটা মানুষ যখন বুঝবে তখন সে এই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই সে টিকা নেবে। এবং এ ব্যাপারে স্যার আমি আসবো। আমি মেহেদী ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ অনেক কিছু ভালো বোঝেন। যেমন আমি আমার আজকের এই অনুষ্ঠানের কথাই বলি, আমি যেমন আমার প্রথমেই হয়েছে যে তারিকুল স্যারকে আমি চাই, একেবারে সত্যি কথা। আমি যখন প্ল্যান করছি ফারুক স্যারকে আমি চাই, আমি প্রায়শই সবচেয়ে বেশি বিরক্ত মনে হয় আমি তাকে করি, এবং আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারকে চাই। অর্থাৎ এই মানুষগুলিকে আমার দরকার, সেতু ভাইকে চাই, মেহেদীকে চাই। তার প্রথম কারণ হচ্ছে যারা রাজনীতি করেন তারা তো মানুষের ভোটটা চান,
তারা তাহলে সেই মানুষগুলোর যে রেজিস্ট্রেশনটি, অর্থাৎ একটা ল্যাপটপ, একটা প্রিন্টার, আমার যারা পছন্দের মানুষ, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভোট দেন, তাদের রেজিস্ট্রেশনগুলো আমরা করে দিব, তাদের একটু দেখব। এটা তো একেবারে প্রথম কথা রাজনীতিবিদ। এমনও রাজনীতিবিদ আমরা দেখেছি যে এই করোনার মধ্যে প্রত্যন্ত অঞ্চলে যে নিজের এলাকার মানুষের এগুলো করছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে সবাই কেন এই পথ মানে বেছে নেবেন না? কারণ এটা তো নিজের স্বার্থেই, কারণ আপনি রাজনীতি করেন, আপনাকে তো তারাই ভোট দেবে, তাই না? মেহেদী ভাই, নিশ্চয়ই আপনার এই বিষয় নিয়ে অনেক কিছু যুক্ত করার আছে। আমি বুঝেছি আমি কেন করবেন না, আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে যে আমাকে এই যে মানুষগুলোর কথা বলেছেন, তারা অনেক কষ্ট করে এই যে গ্রামগঞ্জে বিশেষ করে মানুষ রেজিস্ট্রেশন তারা অনেকে করেছে, অনেকে করেনি, ম্যাক্সিমামই করেনি। আমাদের যেখানে জনপ্রতিনিধিরা আছেন, আমাদের সম্পৃক্ত করার জায়গাটার কিছুটা অভাব আছে। জনপ্রতিনিধিকে সম্পূর্ণভাবে এটার জন্য সম্পৃক্ত করতে হবে। যেখানে আমার সিটি কর্পোরেশন ওয়ার্ডকে ভাগ করে দিতে হবে কাউন্সিলর আন্ডারে। কাউন্সিলরকে বলতে হবে তোমার এখানে কোন, সে তার সিটি কর্পোরেশন হোক, মেয়র হোক, যার কাছেই হোক না কেন, পৌরসভার চেয়ারম্যান হোক, যার কাছে বলতে হবে তোমার এলাকার এই যে তোমার ওয়ার্ড, এই ওয়ার্ডের একজনের জন্য বাদ না থাকে। তার জন্য আমি সিটি কর্পোরেশন অথবা আমি পৌরসভা থেকে লোক দিব, সঙ্গে আর রাজনৈতিক স্বেচ্ছাসেবী যে সকল সংগঠন আছে আমাদের, তারা সঙ্গে থাকবে। এবং এই সকল মানুষগুলোকে নির্দিষ্ট টাইম ফ্রেমে ফেলতে হবে। অর্থাৎ আমি 1 সপ্তাহ করে সময় দিব, এর মধ্যে তুমি তোমার রাজনৈতিক এলাকা থেকে তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করানো করবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু উল্টা করে প্রণবদা বলবো, সেটা হচ্ছে আমাদের সবার কিন্তু রেজিস্ট্রেশন এই এনআইডি কার্ড আছে। একটু উল্টা করে আসি, এনআইডি কার্ডটা নিয়ে আমাকে ওপেন করে দেন, আপনি একটু ওপেন করে দেন আমাকে। আমার নিজস্ব এলাকায় হসপিটাল হোক, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হোক, মানে উপজেলার তো সব জায়গায় আছে ওই স্বাস্থ্য কেন্দ্র, সেখানে যাক, যাওয়ার পরে আমার যে এনআইডি কার্ড, এই এনআইডি কার্ড এগেইনস্টে আমি টিকা নিব। দেখেন, এনআইডি কার্ড রেজিস্ট্রেশন হয়ে যাবে সারা বাংলাদেশে, এটা দ্বিতীয় জায়গা থেকে নিতে আর পারবে না। তাহলে আমাকে আপনি সহজ করে দেন আরেকটু, আমি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যাব, যাওয়ার পরে সেখানে আমার এনআইডি কার্ড দিব, আমি আমার টিকাটা নিব, রেজিস্ট্রেশন হয়ে গেল আমার। অর্থাৎ তাকে আর ওই বিড়ম্বনের মধ্যে আমি ফেলতে চাই না যে আপনাকে আমার লোক গিয়ে রেজিস্ট্রেশন করবে। এই যে পরামর্শটা আমি দিলাম, আপনি একটু ভেবে দেখবেন প্রণবদা, সঙ্গে আরো যারা আছেন আপনারা ভেবে দেখেন। মেহেদী, আমি একটু যোগ করি, ওইটা স্মার্টফোন দ্বারা জাস্ট ওই তার ইয়েটাকে ছবি তুলে নিবে। দিস ইজ এনাফ, মোর দ্যান এনাফ। এই যে পরামর্শটা, এই পরামর্শগুলো ঝামেলা করাটা সম্ভব দরকার নেই। আমি মনে করি আপনারা এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলছি, এটা কিন্তু আমার একটা মস্তিষ্ক প্রসূত বিষয়, যেহেতু আমি কথা বলি, কাজ করছি, এবং দীর্ঘ 16 মাস ধরে করোনা করে আমাদের লাইফটা যাচ্ছে। তো এই সকল জায়গায় আমরা একটু ভাগ করে নিই কাজটা, এইভাবে আমরা তাদেরকে ওপেন করি, আর পাশাপাশি অন্যদেরকে উদ্বুদ্ধ করো। এই উদ্বুদ্ধকরণের এই জায়গাটাকে আমার যারা আছেন, সেটা স্বাস্থ্যবিধি সহ টিকা নিবে না কেন, এই যে আপনি জানেন, এই যে আমাদের বিভিন্ন জায়গায় এই যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন নামে যারা আছেন, এই ইসলামিক ফাউন্ডেশনের কথা এই হুজুররা শোনেন না, একদম বাস্তব কথা। আমি খুলনায় এই ইসলামিক ফাউন্ডেশনের মানুষটাকে, যিনি প্রধান, তাকে করোনা প্রতিরোধ কমিটি নিয়ে এসেছি বহুবার। ওনার কথা, এই বিভিন্ন জায়গার যারা ইমামরা আছেন, তারা কোঅর্ডিনেশন নাই তার সাথে, এই কোঅর্ডিনেশনটা একটা দরকার। তাহলে কিন্তু এই কথা, ওনারা দায় সারা গাছের একটা কথা বলছেন, এটা হবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করতে গেলে ফারুক স্যার যেটা বলছিলেন যে না, আমার অধিকার যেমন নাই, কিন্তু এটাও তেমন সত্য, অন্যর ক্ষতিগ্রস্ত আমি করতে পারি না। আমি গণতান্ত্রিক অধিকার, আমার ইচ্ছা হলো আমি রাস্তায় পানির থুতু ফেললাম, পানির পিক ফেলে হসপিটাল নষ্ট করলাম, আমি আমার বাসা থেকে পানি ফেলে অন্যের গায়ে ফেললাম, এটা আমি গণতান্ত্রিক মানুষ হয়ে এটা করতে পারি না। তাহলে তার বিরুদ্ধে একটা আইন থাকতে হবে যে না, আইন আছে 2018 সংসদে পাশ করা সংক্রামক ব্যাধি আইন আছে, যেখানে ইউ ক্যানট ইনফেক্ট আদার বাস্তবায়ন করা দরকার। সেইটা বাস্তবায়ন, ওইখানে এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাকে বাস্তবায়ন করেন। আমাকে আক্রান্ত করার ক্ষমতা তোমার নাই, এ কারণে তুমি দোষী হবে। এই জিনিসটা বাস্তবায়ন করা। আর সাথে সাথে আমরা যদি বলি যে রাজনীতি করেন, আপনি ভোটের সময় যান আর এখন ঘরে বসে থাকবেন, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে বেড়াবেন, এই মুহূর্তে আপনারও দায়িত্ব আছে যে করোনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আর সরকারের নির্দেশ পালন করা। এটা যদি আপনি না পালন করেন, সেটা দেশদ্রোহিতা হবে। এবং আমরা লক্ষ্য করছি, আজকে করোনার ভ্যাকসিন যদি না নেওয়ার কথা কেউ বলে, তাকে জেল জরিমানা করাও আমাদের করা উচিত। কারণ এই দেশে আমরা
এমন কোন লোক থাকবে না যে দেশের অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এভাবে আমাদের আগাতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় যে আইন করে, আমরা অনেক সময় বলি না যে লকডাউনে ঘরের বাইরে গেলে ফিলিপাইনে কি করেছে, তারা গুলি করার নির্দেশ দিয়েছে। আপনি জানেন সিঙ্গাপুরে বেত্রাঘাত করেছে। আমার দেশে এবং আমার গুলি এটার করেছে, দরকার। গুলি গুলি করেছেও করেছেও। কিন্তু। তো আমার দেশে আমরা হ্যাঁ। রিল্যাক্স, কিন্তু এর মানে এই না যে মাস্ক না পরে ঘরের বাইরে গেলে তাকে সাজা দেব না, সাজা দেব, জেল জরিমানা করব, দরকার 12 ঘন্টা একটা মাঠে আটকে রাখবো। যে কথাটি মেহেদি বলছিল যে হুজুররা, আমি আর তরিক সাহেব একটা মিটিং এ বলেছিলাম যে ইমাম সাহেব যিনি মুয়াজ্জিন আজানের আগে 2 মিনিট পড়ে দেবে যে আপনারা এই করেন, আবার ইমাম সাহেব মসজিদে বলবেন আপনি এটা সব আসবেন না। টিমা ফারুক ভাই মারা যাওয়ার পরে আমি 40 সময় গিয়েছিলাম, ওখানে আমার মাস্ক পরা ছিল, অন্যরা আমার দিকে তাকে হাসছিল এবং ওরা ভাবছিল আমরাই বোধহয় করোনা আক্রান্ত যারা মাস্ক পরে গেছে। এই দেশে এই হলো অবস্থা। এখন গ্রামে গ্রামে যার করোনা হয় সে কি করছে জানেন তো, সে নিজেকে ভয় পায় যে এটা যদি আমি বলি তাহলে আমার বড় একটা রোগ হয়েছে বলবে, সে আর কিছু বলে না। শেষ মুহূর্তে যখন সে শ্বাসকষ্ট হয়, লাং এফেক্ট হয়, তখন যখন হাসপাতালে আসে, খুলনায় যায়, যশোরে যায়, ফরিদপুরে যায়, সে তখন কিন্তু মৃত্যুবরণ করছে। অর্থাৎ এখন মৃত্যু হার বৃদ্ধির কারণ হলো গ্রামের মানুষ, সে অক্সিজেন স্যাচুরেশন বোঝে না, সে মনে করে এটা জ্বর হয়েছে, কিন্তু সে এখন টেস্টও করে না। বিনামূল্যে সরকার টেস্ট দিচ্ছে, তাও তারা করে না। এইসব ক্ষেত্রে আসলে এখন আইন করতে হবে। আর ওই যে সামাজিক আন্দোলন, যে কথাটি আমরা সবাই বলেছি, যে গ্রামের ইউনিয়ন মেম্বার, ওয়ার্ড কমিশনার, মানে সামাজিক আন্দোলনের কথা, মানে আমার কাছে যেটি মনে হয় যে আমরা ভারতের অভিজ্ঞতা যদি দেখি, যে শুধুমাত্র কুম্ভ মেলা করে কিভাবে ভারতবর্ষ জুড়ে এটিকে ছড়িয়ে দেওয়া হলো, এটি একটি উদাহরণ। আর আরেকটি উদাহরণ আমরা দেখি যে আমি যেই মহল্লাতে থাকি, শুক্রবার দিন মসজিদে যে বয়ানটি হয়, সেই বয়ান মাইকে আমি আমার বাসা থেকে আমি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সেখানে প্রধানতম বিষয়টি হচ্ছে নারীরা ভালো না, নারীরা খারাপ, নারীরা এটা করে, ওইটা করে, সেটা করে। আর এই যে করোনা, সেগুলো আমাদের ঈমান পরীক্ষার জন্য এসছে। অর্থাৎ এইসব করোনা টরোনা এগুলো এমনিই চলে যাবে, আপনারা যাতে ধর্মকে আঘাত করা হয় এটার জন্যই যে মসজিদে আসতে নিরুৎসাহিত করা, ইত্যাদি ইত্যাদি, এবং প্রতিনিয়তই হচ্ছে। কিন্তু এটার সাহস কে রাখবে? তাহলে তো এক ধরনের মৌলবাদ আমরা তো দেখেছি, যে সেই মৌলবাদ মানে আর কিছু পারুক আর না পারুক, হুমকি ধামকিতে তারা একেবারে সিদ্ধহস্ত। তাহলে আবারও ঘুরে ফিরে সেই কথা, কে বাঁধবে এই বিড়ালের গলায় ঘন্টা? আমি ফারুক স্যার আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দেখছেন এটি নিউজ, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগেই ফারুক স্যারের কাছে প্রশ্ন রাখা ছিল যে স্যার, তাহলে কে বাঁধবে বিড়ালের গলায় ঘন্টা? আমার প্রস্তাব হচ্ছে বিড়ালের দিকে যাওয়ারই দরকার। আমরা ইঁদুর রাখবো না, ইঁদুরই রাখবো না। জিনিসটা হচ্ছে যে ওই যে কথাটা বলছিলাম, যে কাউকে বারবার বলার পরেও, বোঝানোর পরে, শত চেষ্টার পরেও যিনি নেবেন না টিকা, তার পিছনে সময় নষ্ট না করে আপনি দুইটা কাজ করতে পারেন। এক, তাকে বলা পরিষ্কার যে আপনার কিন্তু জীবাণু ছড়ানোর, ভাইরাস ছড়ানোর অধিকার নাই। আপনি টিকা নেবেন না, ফাইন, তা আপনি কিন্তু ছড়াচ্ছেন, আপনার ছেলে মেয়েকে ছড়াচ্ছেন, প্রতিবেশীকে ছড়াচ্ছেন, স্ত্রীকে ছড়াচ্ছেন, বাবা মাকে ছড়াচ্ছেন, আত্মীয় স্বজনকে ছড়াচ্ছেন, বাজারে যাচ্ছেন, বাজারের লোকদেরকে ছড়াচ্ছেন। একটা মানুষ গড়পড়তা জনস্বাস্থ্য বিজ্ঞানের হিসাব অনুযায়ী 41 জনকে সংক্রমণ করে একদিনে। তো একজন মানুষ যদি 41 জনকে সংক্রমণ করে, তো তারপরে সেই 41 জন আবার পরের দিন আরো 41 জন করে সংক্রমণ করবে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা তো গণহত্যার সমান অপরাধ। এবং যেই কারণে বাংলাদেশ সরকার কিছুদিন আগে জাতীয় সংসদে আইন করেছেন যে সংক্রামক ব্যাধিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন, কি কি করা যাবে, কি কি করা যাবে না, সেই আইনের প্রয়োগ আমরা চাই। আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং 2-1 দিন যাবত এই লকডাউনের সময় পুলিশ বা সামরিক বাহিনী বা বিজিবি তারা কিছু ভূমিকা পালন করছে, কিন্তু এর আগে তারা ওই অনেকটা চকলেট বিতরণ করার মতো কি মধুর কথাবার্তা দিয়ে তো সংক্রামক ব্যাধি ঠেকানো যাবে না। কেন আপনাকে তো ওখানে ওই মধুর কথাবার্তা বলার জন্য পাঠানো হয়নি।
আপনাকে দেখে মানুষ যেন ভয় পায় সেই জন্য পাঠানো হয়েছে। এবং এইটার জন্য যেটা করা দরকার সেটা হলো ওই লোককে বাধ্য করতে হবে টিকা নিতে, জোর করে টিকা দিতে হবে। আর যদি তিনি জোর করে টিকা না নেন তাকে জেলে পাঠান, আইসোলেশনে পাঠান, এমন একটা আইসোলেশন যেখানে জেল, তার কোনো রকম কন্ট্যাক্ট থাকবে না জনগণের সাথে। আপনি আবার বলছি, আপনি টিকা নেবেন না, ঠিক আছে, আপনার সেই অধিকার আছে, ব্যক্তি অধিকার আপনার আছে টিকা না নেওয়ার, কিন্তু আপনি অন্যকে সংক্রমিত করবেন সেই অধিকার আপনার নাই। এবং সেই জন্য স্যার আমি আসবো আপনার কাছে। আমার তারিকুল স্যারের কাছে একটা একদম সহজ একটা প্রশ্ন, মানে আমি নিজে খুবই হতাশ যখন হই। আমাদের সাবেক আইনমন্ত্রী স্যার, সবাই আমরা তাকে চিনি, তিনি তার পরিবার তাদের একটা বিষয়ে একদম সুনামধন্য একটা জায়গা থেকে পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখা তারা বিদেশে যাবেন, সেটার জন্য তাদের কোভিড পরীক্ষা করতে হবে, এবং করলে ফলাফল আসলো যে আপনারা সবাই কোভিড পজিটিভ, এবং আপনাদের এক্ষুনি মানে জানিয়ে দেওয়া হলো, এবং তারা সবাই ভিসা টিকিট সেগুলো ক্যান্সেল করার পরে সেই প্রতিষ্ঠান থেকে আবার ফোন যে আপনাদের এক্ষুনি হাসপাতালে ভর্তি হবে ইত্যাদি ইত্যাদি, খুব পিড়াপিড়ি। এবং কিছুটা সন্দেহ হয়, তারা আরেক জায়গা থেকে পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন যে না, তারা কেউ পজিটিভ না, সবাই নেগেটিভ। এখন কথা হচ্ছে যে এই কর্মটি একেবারে জেনে বুঝে করা, ব্যবসায়িক উদ্দেশ্যে করা, মানে এটাই যদি হয় নৈতিকতা, তাহলে আমরা কোথায় যাব? তারিকুল স্যার, উত্তরে কি বলবেন? দেখেন, যখন পুরা কাঠে ঘুণ ধরে তখন আপনি কোন অংশ দিয়ে ফার্নিচার বানাবেন আপনি তো বুঝতে পারেন না। সমাজের প্রত্যেকটা স্তরে ঘুণ, তার ভিতরে এই ডাক্তারি পেশা, তারপরে এর সঙ্গে জড়িত যে যারা করে এগুলা, এই একটু আগে আলাপ হচ্ছিল আপনার বিরতির সময়ে, যে ডায়াগনস্টিক সেন্টার বলেন, এবং আপনি যেটার উদাহরণ দিয়ে আমাকে যে প্রশ্নটা করলেন, আমি তো বলবো যে পৃথিবীর যে কোনো দেশ হলে এটা থার্ড আর একটা টেস্ট করে যাকে ভ্যালিড পেত তাকে রেখে, যে ইনভ্যালিড প্রমাণিত হতো তার লাইসেন্স বাতিল হতো, প্লাস তাকে মোটা অঙ্কের টাকা জরিমানা করতে হতো। যখন স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম দিকে, আমি গত বছরের কথা বলছি, আমরা এগুলো নিজের চোখে দেখেছি, সেই জেল, জরিমানা, ভুয়া সার্টিফিকেট, হেন তেন, এগুলো সব জানেন, এগুলো আমি ইতিহাস রিপিট করছি না। এটা তো তাই। আজকে আমি যে যতগুলো পেশেন্ট কোভিড দেখেছি, আপনার কথা মতো যদি আমি ধরে নেই যে এখান থেকে 2টি পেশেন্টের আসলে কোভিড ছিল না, কিন্তু তারা কোভিড দেওয়াতে সে প্যানিক হয়ে আমাকে দেখিয়েছে, অথবা পেশেন্ট আমাকে কোভিড নেগেটিভ বলছে কিন্তু আসলে তার কোভিড আছে, এই জায়গাগুলো যে এত মানে কি বলবো স্পর্শকাতর, এই জায়গাগুলো সরকার, আইন শৃঙ্খলা, প্রশাসন, আমি তো ডাক্তার, শরফুদ্দিন সাহেব ডাক্তার, আমরা এইটার জায়গাটার একদম মানে বিচার চাই। কি বিচার চাই? আমি বলবো যে এই জায়গাটায় কঠোর হয়ে তাদেরকে কোন রকম কোন কে দল করে নাকি পার্টি করে কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট থ্রোন করা হয়েছে, আমি এটা না বলবো না। কিন্তু আপনি যেটা বলছেন এই ঘটনা আমি পত্রিকায় পড়ে আমি খুব শক, যে এটা আমি সাবেক আইনমন্ত্রী এজন্য বলছি না, এটা আপনার সাথে আমার সাথে হলেও কিন্তু একই রিয়াকশন হবে। কিন্তু আমরা ক্রস চেক না করে হয়তো বসে থাকি, উনি হয়তো ইন্টেলিজেন্টলি করেছেন, কিন্তু এইটার বিচার হওয়া উচিত ছিল। এবং ওই আপনি যেহেতু নাম নেন নেই, আমিও নাম নিচ্ছি না, কিন্তু আমরা সবাই জানি তাদেরকে আওতায় আনা উচিত ছিল, তাদের ফাইন করা উচিত ছিল, লাইসেন্স বাতিল করা উচিত ছিল। কারণ এই সংক্রমণের এই রকম মহামারীতে মানুষকে বিপদে ফেলা কারো কোনো অধিকার নাই। মানুষকে যেমন বিপদে ফেলানো, এবং এ তো গেল। ফারুক স্যার বোধহয় কিছু যুক্ত করবেন। একটা মন্তব্য, প্রণবদা একটা মন্তব্য, শুধুমাত্র এই করলে হবে না, যে এই রোগীটা ক্ষতিগ্রস্ত হলো এই জন্য তাকে কম্পেনসেশন দিতে হবে, বরং তার টিকিট বাতিল হয়েছে তো, একটা উদাহরণ আপনাদেরকে দেই, বরং তাকে কম্পেনসেশন দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। গত পরশুদিন একটা রোগীর অপারেশন করতে গিয়ে গাইনির 4 জন আক্রান্ত হয়েছে। ওই ভদ্র মহিলা যাকে অপারেশন করলো তার টেস্ট করে এসেছে, দেখা গেছে নেগেটিভ। অপারেশনের পরে যখন আমার রোগীরা, আমার ডাক্তাররা আক্রান্ত হলো, দেখা গেল তারা পজিটিভ, উনিও পজিটিভ। তাহলে এই যে যেখান থেকে টেস্ট করে আনলো তারা তো এই ভুয়া সার্টিফিকেট দিল, তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া দরকার, এবং তাকে শুধুমাত্র জরিমানা না, জেলেও পাঠাতে হবে। যেমন রিজেন্ট
আগস্টের সময় করা হয়েছে। এখন এই যে আইনমন্ত্রী সাহেব, সাবেক আইনমন্ত্রী, এটাও করা উচিত। আরো ঘোষণা দেওয়া উচিত এইরকম ভুয়া যাকে পাওয়া যাবে তাকে জরিমানা এবং জেল করা হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ এরা এখন সঙ্গে ক্ষতিপূরণ, হ্যাঁ সবুদ্দিন ক্ষতিপূরণ, ভাই, এরা ব্যবসা সঙ্গে করছে। রোগীকে এরা ক্ষতিপূরণ দিতে হবে। বেশি করোনাকে মহোদয়, নিয়ে আমি ব্যবসা করছে। আমি আমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে চাই যে কোভিড থাকা সত্ত্বেও কোভিড নেগেটিভ আসতে পারে, এইটা মাথায় মধ্যে রেখে যে 67% পজিটিভিটি এবং এটা 33% এটা পজিটিভ থেকেও এটা পজিটিভ শো না করতে পারে, সোয়াব নেওয়ার ত্রুটি থাকতে পারে। কিন্তু কিন্তু যারা রিপোর্টটা দিচ্ছেন তারা যদি আন্তরিক না হন তাহলে সেই জায়গাগুলো ইনভেস্টিগেট করা। সরকার এই কত জায়গাগুলো করবে? বাংলাদেশের তো জেলখানা এমনি ভরে আছে অন্যান্য সমস্ত ইয়ে দিয়ে, কতজনকে জেলে ভরবে? তার মানে মানসিকতা পরিবর্তন হলো এখন এনাদেরকে দরকার। ফাইন করেন, এত হাই স্টেকের দণ্ড দেন যেন ভবিষ্যতে এটা করার আগে 3 বার চিন্তা করে যে রিপোর্ট আর্থিক জরিমানা, আর্থিক জরিমানা আর্থিক জি, সবচেয়ে ভালো জরিমানাটাই রাস্তা। কারেক্ট, আর্থিক দণ্ড। আর্থিক দণ্ড দেওয়া। জি জি কারেক্ট। স্যার আমরা আর্থিক দণ্ড দেই আর যা কিছুই করি না কেন, কিন্তু যার স্বজনের সঙ্গে এরকম হয় মানে সেটা কতটা মর্মান্তিক ঘটনা ঘটে সেটি আসলে মানে বেশ কয়েকটি সাইকোলজিক্যাল ট্রমা হয়, অস্বাভাবিক সাইকোলজিক্যাল ট্রমা। এবং ওইটা কিন্তু আর্থিক ইয়ে দিয়ে কাজ হয় না, কারণ তার যে লস, ওই লস তো আর অপূরণীয়। মানে কিভাবে মানুষকে প্রতারিত করা হবে, কিভাবে অর্থ হাতিয়ে নেওয়া হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্যটা। আমরা আসলে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তারপরেও সরকারের পক্ষ থেকে যথেষ্ট নজরদারি বাড়ানো থেকে শুরু করে গেল বছর কোভিডের সময় যে ধরনের প্রতারণা আমরা দেখেছিলাম, অর্থাৎ সবাই রাতারাতি বড়লোক হয়ে ব্যবসা করে বড়লোক হয়ে যাবে, কিন্তু কাউকেই মরতে হবে না, আর মানে অন্যরা সবাই মরবে, আমি মরবো না, এরকম একটি মানসিকতা। এই মানসিকতাগুলো প্রাইভেট হাসপাতালগুলোতে ভুক্তভোগী আমরা। এবং সেতু ভাইয়ের কাছ থেকে শুনবো। সেতু ভাই, আমার মা নিজে অসুস্থ, তাকে একটি খুবই একটা ইনজেকশন পুশ করা হলো, খুব তাড়াহুড়ো করে দেওয়াটা হলো, এবং দেখা গেল 2 ঘন্টা লাগে সেটি দিতে, এবং দেখা গেল যে সেটি তার শরীরে প্রবেশই করলো না। অর্থাৎ যিনি দিয়েছেন তিনি কিভাবে দিয়েছেন, পুরো ইনজেকশনটি মানে বের হয়ে গেল, পুরো বিছানা টিছানা, মানে এগুলো আমাদের সঙ্গে হয়েছে। কিন্তু তারপরও মানে আমার কাছে মনে হয় যে আইন নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আর কি কোনো উপায় থাকে? তারপরও অনেক কিছু বলতে হয়। আমি শুনবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে, সেতু ভাই আপনার কাছ থেকে শুনবো। দিচ্ছি ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন নিউজ, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে রয়েছি। সেতু, আপনার কাছে প্রশ্ন যে আসলে এই রকম বাস্তবতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়, এবং তারপরও আমরা চাই যে এইসব পরিস্থিতি থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি। কি যুক্ত করবেন? আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। না, হ্যাঁ বড়দা, যে ব্যাপারটা বলেছেন সেটা হলো হচ্ছে টিকার ব্যাপারে ছিল, তাই তো? টিকা দেওয়ার ব্যাপারে এটা হচ্ছে যে টেকনিক্যাল ফল্ট হতেই পারে। তা আমাদের এইখানে যে টিকা আমরা দিচ্ছি, বিশেষ করে আমাদের প্রত্যেকটা হসপিটালে, আমাদের ইপিআই এ মহাখালী ইপিআই ভবনে কিন্তু আমরা আমাদের সিস্টার সহ একটা গ্রুপকে যথেষ্ট দক্ষতার সহিত ট্রেনিং দেওয়া হয়, এবং এই ট্রেনিং এর পারপাসের কারণে আমাদের এই ভ্যাকসিনের ক্ষেত্রে ওয়াস্টেজের কথা যেটা বলা হয়, এই ওয়াস্টেজ একদম খুবই মিনিমাম, এবং কয়েকটা ইনস্টিটিউটে আমাদের ওয়াস্টেজ হলো 0%। এই ক্ষেত্রে কোনো টেকনিক্যাল ফল্ট সাধারণত হয় না। না, মানে আমার প্রশ্নটা আসলে টিকার মানে ব্যাপারে ছিল না, ছিল অন্য। মানে আমার মা করোনা পেশেন্ট ছিলেন না, তিনি ছিলেন অন্য একটা পেশেন্ট, এবং তাকে 2 ঘন্টা ধরে একটা বড় ইনজেকশন দিতে হবে, যেটা 2 ঘন্টা সময় লাগে। সেটি দেওয়ার পর দেখা গেল যেভাবে দিলেন সেগুলো পুরো বিছানা ভিজে গেল, সে বের হয়ে গেল এবং কেউ কিছু বলতে পারছে না। এই হচ্ছে সেবার নমুনাটার কথা বলছিলাম, যে এই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে আসতে চাই, কারণ সবারই একটা ধৈর্যের একটা ব্যাপার থাকে। নিশ্চয়ই আমি আমার বয়সে আইন হাতে তুলে নিব, আমি যতই চাইবো, মানে একটা পর্যায়ে এসে ভালো লাগবে না। কিভাবে বের হয়ে আসতে পারবো, সেই প্রশ্নটা আপনার কাছ থেকে শোনা। না, অবশ্যই এই ক্ষেত্রে আমাদের দক্ষতা এবং বিভিন্ন ট্রেনিং, বিশেষ করে আমাদের এইসব এই যে ইনজেকশন পুশ করা, স্যালাইন দেওয়া,
এগুলো কিন্তু সিস্টারদের কাজ। জি, এবং আমরা ওনারা শেষ করব। যথেষ্ট মেহেদী ভাই আপনার কাছে যাব। মাননীয় পরিকল্পনা মন্ত্রী স্যার আমাকে বলেছিলেন যে এই মুহূর্তে যেমন বঙ্গমাতা যে 1,000 শয্যার ফিল হাসপাতালটি বলছিলেন যে হ্যাঁ আমরা আরো কয়েকটি করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার টাকা পয়সা বড় সমস্যা নয় বা ফ্যাসিলিটিস বড় সমস্যা নয়, সমস্যা হচ্ছে যে সঠিক এক্সপার্ট লোকজনগুলো খুঁজে বের করা, এটি এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেহেদী ভাই কি যুক্ত করবেন? হ্যাঁ, আমি আপনার এটার সাথে বলতে চাই যে আমাদের আসলে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমাদের দক্ষ লোকের খুব দরকার। আপনি ইতিমধ্যেই জানেন যে দক্ষ লোক খোঁজার জন্যই এই করোনার বিষয়ের জন্যই কিন্তু আমাদের প্রায় বেসরকারি পর্যায় থেকে তাদেরকে জুনিয়র কনসালটেন্ট নিয়োগ দেওয়ার জন্য প্রায় কিন্তু 400-র উপরে চিকিৎসক নেওয়ার একটা পরিকল্পনা গভর্নমেন্ট করেছে। এটা কিন্তু খুব ভালো একটা জায়গা। অর্থাৎ আমরা চাই যে আমাদের সরকারি সেক্টর না থাকলে আমরা বেসরকারি সেক্টর থেকে তাদেরকে আনতে চাই। আরেকটা হচ্ছে প্রশিক্ষণ। আমি স্যার সিংকে শরফুদ্দিন স্যার একটা কথা খুব ভালো লেগেছিল, বলছেন তোমাদের ট্রেনিং এটা একটা একটা আইসিইউর একটা জায়গায়, এটা কিন্তু খুব বেশি পরিমাণ অনেক শিক্ষার একটা জায়গা না। এটা যেটা আছে সব জায়গায় ক্রিটিক্যাল মেডিসিন দরকার নেই, বাট ট্রেনিং করার একটা জায়গা, এটা আমরা কিন্তু 7-10 দিন 15 দিনের একটা ট্রেনিং এনাফ ফর হিম টু সার্ভ এই আইসিইউর একটা জায়গায়। তো আমি মনে করি যে দক্ষ জনশক্তির জন্য সবসময়, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। দেবী শেঠি একটা স্যার তার একটা বিশাল একটা লেকচার আমি শুনেছিলাম সাউথ আফ্রিকাতে, আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম। দেবী শেঠি বলেছিলেন যে আমার যতগুলো সিস্টার কোনোটাই কিন্তু ওই প্রশিক্ষিত ওই নার্স নয়, কিন্তু আমি প্রত্যেকটাকে আমার আদলে শিখিয়েছি কিভাবে একটা রুগীকে নার্স করে বেড থেকে নামাতে হয়, বেড থেকে উঠাতে হয়, কার্ডিয়াক সার্জারি করতে গেলে কি পরিমাণ হেল্প লাগবে। সে গলব্লাডার সার্জারি হেল্প করতে পারবে না, সে অর্থোপেডিক সার্জারি হেল্প করতে পারবে না, সে শুধু কার্ডিয়াক সার্জারি হেল্প করতে পারবে। সেইভাবে তাদেরকে শেখানো হয়েছে। এবং আমাদের আইওটিতে মেহেদী, আমাদের আইয়ের ওটিতে ডিগ্রি ছাড়া অনেক মেয়েরাও কিন্তু সে যে ওই নার্সিংটা সে সুন্দরভাবে ওই ওটিটাই পারে, অন্যটা পারে না। এই ব্যাপারে স্যার আমরা শেষ করব, বিশেষ করে ডক্টর কাজী তারিকুল ইসলাম স্যার আপনাকে দিয়ে শেষ করব। আপনি ভাবতে থাকুন আপনি শেষে কি বলবেন। আমরা ফারুক স্যারের শেষ কথা শুনে আসতে চাই। স্যার আপনার সমাপনী কথায় কি বলবেন? এখানে ডাক্তার এবং নার্স নিয়ে কথাটা যেহেতু উঠছে, তাদের ভূমিকাকে অবশ্যই আমরা খুবই সেলিউট জানাই, কিন্তু এখানে একটা উপাদান কিন্তু একেবারেই অনুপস্থিত। আমি নিজে ফার্মাসিস্ট বলে বলছি না, দুনিয়ার সব জায়গায় কিন্তু মহামারী নিয়ন্ত্রণ বলেন, হসপিটাল ম্যানেজমেন্ট বলেন, যে কোনো ডিজিজ ম্যানেজমেন্ট বলেন, ফার্মাসিস্ট কিন্তু লাগে ডাক্তারের সাথে। ক্লিনিক্যাল ফার্মেসি হোক, হসপিটাল ফার্মেসি হোক, সেখানে লাগে। তো এই ফার্মাসিস্টটা কিন্তু একেবারেই উপেক্ষিত। এই করোনা শুরুর পর থেকে, করোনার কথাই যদি বলি, করোনা শুরুর পর থেকে আজ পর্যন্ত একটা ফার্মাসিস্টকে কোনো কমিটিতে নেওয়া হয়নি, কখনো কোনো কনসালটেন্ট হিসাবে নেওয়া হয়নি, পরামর্শ চাওয়া হয়নি। এটা ঠিক হচ্ছে না, এই জিনিসটা একেবারেই ঠিক না। আমরা ওষুধ কোম্পানিগুলোকে খোলা রাখছি। স্যার আমরা শেষ করব। ডক্টর শরীফউদ্দিন স্যার আপনার শেষ কথা কি হবে? ধন্যবাদ। আসলে আজকে আলাপের ব্যাপ্তি অনেক ভালো ছিল। স্যার আপনি তো শেষ কথা বলবেন, আমি আমাদের ভিসি স্যারকে দিয়ে ভিসি স্যারের কথাটা শুনে আপনার কাছে আসবো। হ্যাঁ, আমি যে কথাটি বলতে চাই যে আপনি আমাদের যে 1000 বেডের ফিল্ড হাসপাতালের ব্যাপারে বলেছেন, সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার কারণে আমরা ইতিমধ্যেই হসপিটালটি তৈরি করা শুরু করে ফেলেছি। আগামী সপ্তাহে আমরা উদ্বোধন করব। সেখানে দক্ষ ম্যান পাওয়ার, আমার ফেডবি রেসিডেন্ট সহ আমার এখানে যে ম্যান পাওয়ার আছে তাদের দিয়ে শুরু করছি। এবং সরকারের পক্ষ থেকে যে 400 জন অ্যানেস্থেসিওলজিস্ট নেওয়া হবে, আপনি জানেন যে আরো 4000 ডাক্তার, আরো 3000 ডাক্তার নেওয়া হচ্ছে। আমার প্রয়োজন হলে সেখান থেকে সরকার দেবে। সব ধরনের আনুষঙ্গিক সহযোগিতা নিয়ে আমি চাই যে কোনো রোগী যেন আনঅ্যাটেন্ডেড না থাকে, অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ না করে। সেই কারণে সরকার যে উদ্যোগ নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সহযোগিতা করতে পেরে আমি ধন্য। আমি চেষ্টা করব। আমরা শেষ করব। তারিকুল স্যার আপনার কথা শুনে শেষ করব। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এখানে উপস্থিত ছিলেন তারা সবাই এত সুন্দর কন্ট্রিবিউশন করেছেন। আমার শেষ কথাটা প্রণব একদম খুব স্পষ্ট আজকের দিনের জন্য অন্তত, সেটা হচ্ছে যে টিকা ছাড়া আসলে কোনো উপায় নাই। টিকা টিকা এবং টিকা। সরকারের যে স্টেপস, তাকে আমি সাধুবাদ জানাই। ক্রাশ প্রোগ্রামে আগে আমরা এই সংক্রমণটাকে দমন করে আমরা 20% নিচে আগে নিয়ে আসি আগামী 2 সপ্তাহের মধ্যে। এটা একটা। 2 নম্বর হচ্ছে তারপর এটা কন্টিনিউয়াস ম্যাস ভ্যাকসিনেশন আমরা চালিয়ে যেতে চাই।
যেহেতু আমরা আশ্বাস পেয়েছি যে আমরা এবছরই প্রায় 10 কোটি ভ্যাকসিন পেতে যাচ্ছি অন্তত লাস্ট অফ ডিসেম্বর পর্যন্ত, তাহলে এ যদি হয় আমরা এই জায়গায় থাকবো। আমরা কোন রকম সুরক্ষা যে নিবন্ধন করতে পারবে না সে জায়গায় যেন আমরা জোরাজুরি না করি, শুধু আইডি কার্ডটা দেখাতে পারলে একটা স্ন্যাপশট নিয়ে তাকে দিয়ে দেওয়া হোক, অতি সহজ করা হোক, মানুষ যেন এখানে বিমুখ না হয়, মানুষ যেন এখানে ছুটে আসে, এটাই আমার সকলের কাছে ধন্যবাদ স্যার। প্রত্যেককে আবারও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। এই অনুষ্ঠানটি রাত 1:10 পুনঃপ্রচারিত হয়, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।